স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আর এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা পরিষদের বৈঠকের শুরুতেই জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব সংকটের দিকে ধাবিত হচ্ছে। বৈঠকে তেহরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সরাসরি তাদের উপর হামলায় জড়িত, আর এ কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের এই অভিযোগের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। এদিকে সংঘাতময় পরিস্থিতি বিবেচনায় ইরান থেকে নিজেদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের কূটনৈতিক পথ খুঁজছে পশ্চিমা বিশ্ব। ইরানের সরাসরি হামলার প্রশ্নে 2 সপ্তাহ সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এই সময়টাকেই সংঘাত থামানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির 3 পররাষ্ট্রমন্ত্রী। তবে তেহরান সাফ জানিয়ে রেখেছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা নয়। শুক্রবার ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কম্পিত ইসরায়েলের বিভিন্ন এলাকা। দক্ষিণাঞ্চল টার্গেট করে একাধিক রকেট ছোড়ে তেহরান। এতে মাইক্রোসফটের কার্যালয় এলাকায় কয়েকটি আবাসিক ভবন জ্বলতে থাকে। গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সাইবার এবং গোয়েন্দা কমপ্লেক্স। এদিকে ইরানে পাল্টা হামলায় অংশ নেয় ইসরায়েলের 60টি যুদ্ধ বিমান। ফেলা হয় 120টির মতো বোমা। টার্গেট করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংসের দাবি করে তেল আবিব। যুদ্ধ বিমানের পাশাপাশি মিসাইল হামলার কথাও জানায় তারা। সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা তা নিয়ে সিদ্ধান্তে 2 সপ্তাহ সময় নিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, তেহরানকে আলোচনার সুযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এটি নাও হতে পারে। এর উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে সংঘাতে অংশ নেবে কিনা। এই সপ্তাহ দুয়েকের সময়কে সংঘাত থামানোর সুযোগ হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। কূটনৈতিক সমাধানে পথ খুঁজতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির 3 পররাষ্ট্রমন্ত্রী। তবে ইরান জানিয়ে রেখেছে, ইসরায়েলে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা নয়। আমরা আত্মরক্ষায় হামলা করছি, আর ইসরায়েল বেসামরিক স্থাপনা টার্গেট করছে কাপুরুষের মতো। এসব আক্রমণ বন্ধ না হলে তেহরান সমাধানের কথা চিন্তাও করবে না। এদিকে সংঘাত বন্ধে যখন আলোচনার কথা উঠছে, তখন যুক্তরাষ্ট্র, জার্মান থেকে সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে নামছে একের পর এক বিমান। মাসুদ রানা, নিউজ 24। ইরানের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন মুসল্লিরা। জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বায়তুল মোকাররম এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে। ইসরায়েলের আগ্রাসন থামাতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। জুমার নামাজ শেষ হতেই ইসরায়েল নিপাত যাক, মুসলিম বিশ্ব এক হও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বায়তুল মোকাররম এলাকা। জাতীয় মসজিদের উত্তর গেটে জমায়েত হয়ে মুসল্লিরা ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, ইসরায়েল বিনা উস্কানিতে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা করতে চাইছে। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। এই অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বিশ্ব মানবতার ক্যান্সার। একই চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ইরানের সর্বোচ্চ নেতা ও সামরিক কমান্ডারদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এছাড়াও বিভিন্ন ব্যানার, ফেস্টুনে ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন মুসলিম দেশে ইসরায়েলি হামলার চিত্র তুলে ধরা হয়। সারা বিশ্বের সকল মানুষ আজ ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যেভাবে হামলা করেছে ইরানি সায়েন্টিস্ট এবং ইরানি কমান্ডারদের উপর, এটা অত্যন্ত কাপুরুষোচিত। সভ্যতার বিরুদ্ধে বর্বরতার যে যুদ্ধ, এই যুদ্ধে আপনারা সমর্থন জানাতে হবে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।
আমরা যারা এক আল্লাহ বিশ্বাসী, আমরা মনে করি যারা কলেমা পড়েছে সবাই আমরা এক। অনেক অন্যায় করেছো, আমরা অনেক সহ্য করেছি, আর নয়। এখন আমরা সারা ওয়ার্ল্ডের মুসলিম একত্র হয়ে তাদের জবাব দেওয়া হবে। ইসলাম কাজে বিশ্বাসী একটি ধর্ম, তাই যদি সত্যি মুসলমানরা কাজে বিশ্বাসী হয় তাহলে অবশ্যই তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামকে রক্ষা করার জন্য এবং মুসলিম ঐক্যের জন্য আমরা আজকে নেমে আসছি। শুধু ইরানি নয়, লেবানন ও ফিলিস্তিনের উপর যে বর্বরতা চলছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানান মুসল্লিরা। দুটি শান্তিপূর্ণ সমাবেশ থেকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিনা উস্কানিতে ইরানের উপর হামলা চালিয়ে এই যুদ্ধের সূচনা করেছে ইসরায়েল। এই দেশে দোষী সাব্যস্ত করতে এক হয়েছে শিয়া সুন্নি সহ গোটা মুসলিম বিশ্ব। এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। আল-মাহমিদুল খান, নিউজ 24, ঢাকা। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানের রাজপথে নেমেছে লাখো মানুষ। যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিবাদে কম্পিত হয় দেশটির বিভিন্ন শহর। এমনকি খামেনির প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ অব্যাহত রাখার আওয়াজ তোলেন তেহরানবাসী। প্রতিবাদ জানিয়েছে লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশ। ইরানের সরকার পতন নয়, বরং খামেনির প্রতি সমর্থন জানিয়ে তেহরানের রাজপথে এই লাখো মানুষের ঢল। শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েল আর যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে কম্পিত হয় তেহরান সহ দেশটির বিভিন্ন শহর। বিক্ষোভে ইরানের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাকে অংশ নিতে দেখা গেছে। সাধারণ তেহরানিরা বলছেন, গাজায় বর্বরতা আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে প্রয়োজনে তারা জীবন দিতে প্রস্তুত। আমরা ইরানিরা রাজপথে আছি। ইসরায়েল আমাদের উপর হামলা করে উল্লাস করছে। তাদের পতন খুব নিকটে। পবিত্র জুমার নামাজের শেষে ইরানিদের প্রতি সমর্থন জানিয়ে প্রায় 10,000 ইরাকি বিক্ষোভ করেছে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে লাখো ইয়েমেনি। এদিকে বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। অংশ নেন হিজবুল্লাহর শত শত সমর্থক। ইরানিদের প্রতি সমর্থন দিয়ে প্রতিবাদ হয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে খোদ মার্কিনিরাই। তারা বলছেন, এই সংঘাত শুধু ইরান ইসরায়েলকে নয়, ভোগাবে মার্কিনিদেরও। মাসুদ রানা, নিউজ 24। এবার অন্য প্রসঙ্গ। ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবনায় সকল রাজনৈতিক দল একমত হবে না, সেগুলোকে বাদ রেখেই জুলাই সনদ প্রণয়ন করা যেতে পারে, এমনটি মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অধিক সংখ্যক সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে চাইলে তার ফলাফল ইতিবাচক নাও হতে পারে। আর অতিরিক্ত প্রত্যাশা না করে সংস্কার কমিশনের উদ্যোগকে রাষ্ট্র সংস্কারের একটি সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ঐক্য সৃষ্টিতে খুব একটা সুখকর নয় জাতীয় ঐকমত্য কমিশনের অভিজ্ঞতা। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দেখা গেছে। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। ফলে বৈঠকের মধ্যেই হট্টগোল হয়েছে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে আলোচনা বর্জন করেছেন কোন দলের নেতারা। জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সব প্রস্তাবনায় সবাই একমত হবে না, এমনটাই স্বাভাবিক। তবে জুলাই মাসের মধ্যে সনদ প্রণয়ন করতে চাইলে যে কয়টি বিষয়ে রাজনীতিকরা ঐকমত্যে পৌঁছাবেন তার ভিত্তিতেই সনদ ঘোষণা করা যেতে পারে। 166টা বিষয়ে আপনি ঐক্যমত করতে পারবেন না, আপনি এটা ধরেই নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি বড়জোর আপনি এটাতে 10 ভাগের 1 ভাগ করে নিয়ে আসেন যে আমি 10টা 15টা 16টা বিষয়ে আমি ঐক্যমত্যে পৌঁছবো আর কি। মানে বিষয়টাতে বেশি এফোর্ট দিতে গেলে আপনার মূল লক্ষ্যে আপনি পৌঁছতেই পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের ইস্যুতে ঐকমত্য কমিশন বা সরকারকে কোনো পক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। নারীর বিষয় নিয়ে যে ইসলামিক দলগুলো এই পজিশন নেবে, এইটা যদি ঐক্যমত কমিশন আগে থেকে বুঝতে না পারে, তাহলে কেমনি আপনি ঐক্যমত করবেন? কিভাবে আপনি এটাকে হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি এই ইস্যুটাকে অ্যাড্রেস করবেন, সেটা তো আপনার আগে ঠিক করতে হবে আপনার স্ট্র্যাটেজিটা কি। যেখানে যে দুটো পক্ষ বানিয়ে সরকারকে আলাদা পক্ষ বানানোর প্রয়োজন নেই, কারণ সরকার এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা সবগুলো রাজনৈতিক দলের।
সেক্ষেত্রে আমি মনে করি যে এই মধ্যস্থতাকারী সেই ভূমিকাটা রাখবে। রাষ্ট্র সংস্কারকে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সংস্কার মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। দিনক্ষণ ঠিক করে যার পরিবর্তন করা সম্ভব নয়। এখন আপনি যদি মিনিমালিস্ট অ্যাপ্রোচ বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে আমি সব করে ফেলবো, এটা কোনোদিনও হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত এক্সপেকটেশন যেন আমরা না রাখি। রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে তৈরি হয়, মনে রাখতে হবে এটা যেন তার একটা সূচনা অন্তত হয় আমাদের গুড গভর্নেন্সের, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। গত ফেব্রুয়ারিতে গঠন হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে আগামী আগস্ট মাসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর তাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার বিকালে ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের স্বার্থেই ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত। 24-এর গণ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। রাজধানীর কাটাবনে বাদ আসর গণফোরামের প্রয়াত সভাপতি মুস্তফা মহসিন মন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শিগগিরই দেশে ফিরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং যৌক্তিক সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে তারেক রহমানের নির্দেশনায় পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা তাহেরকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। একটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে। তা আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সিদ্ধান্তের। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে, আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফেসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও মন্তব্য করেন মোয়াজ্জেম হোসেন আলাল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটিতে কেউ 2 বারের বেশি সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। দলটির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার বিকেলে এই সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, খসড়া গঠনতন্ত্র মতে পার্টি সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদের সবশেষ 90 দিনের মধ্যে, অর্থাৎ মেয়াদ শেষ হবার আগে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। এদিকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আগামী 22 জুন আবেদন করবে দলটি। এছাড়া জুলাই মাস জুড়ে কর্মসূচি পালনের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এনসিপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে আসবেন। সারা দেশের 2 থেকে 2.5 হাজার মানুষ ন্যাশনাল কাউন্সিলের সদস্য হবেন। সংবাদের সময় হলো একটি বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরো একবার স্বাগত। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী সাগরে অবস্থিত টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে, আর এতে দেশ জুড়ে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট।
গত মঙ্গলবার থেকেই এমন পরিস্থিতি। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, রান্না না করতে পারায় দেখা দিয়েছে আরও ভোগান্তি। শিল্প কারখানাগুলোতেও গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এলএনজি সরবরাহ বাড়তে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। চলতি মাস জুড়েই সারা দেশে রয়েছে বৃষ্টির আভাস। রাজধানীতে দিনভর দেখা গেছে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে অস্বস্তির কারণ। ভোগান্তিতেও পড়তে হয়েছে নগরবাসীকে। অনেকে আবার এমন আবহাওয়া উপভোগও করছেন। গুড়ি গুড়ি বৃষ্টি, থেমে নেই মানুষের পথ চলা। ছুটির দিন হওয়াতে অফিস আদালত বন্ধ থাকলেও দৈনন্দিন প্রয়োজন কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরবেলা সেই ঘন কালো মেঘ থেকে ঝরল বৃষ্টি। ছুটির দিনে তেমন জলাবদ্ধতার ভোগান্তি ছিল না নগরে, তবে ছাতা হাতেই বের হয়েছেন অনেকে। আবার কেউ বা মত্ত হয়েছেন বৃষ্টি বিলাসে। ঘুরতে আসি, বৃষ্টি হওয়ার একটি ভোগান্তি লাগে। আমি চাই না যে সবসময় বৃষ্টি হোক, আবার সবসময় একাধারে গরম থাকুক। গরম না থেকে মাঝে মাঝে ওয়েদারটা যদি আসে, জোস লাগতেছে আমার কাছে, আমি ভালো লাগতেছে, আমি ভালো ফিল করতেছি এই মুহূর্তে। এখন এটা তো প্রাকৃতিক একটা ব্যাপার, এটা তো মানুষের হাত নাই, তো জন্য এটা মেনে নিতে হবে। বৃষ্টিতে যেন নিম্ন আয়ের মানুষের মাথায় হাত। রাস্তায় ভ্রাম্যমান দোকান কিংবা রিক্সা চালকের মেলে না কাঙ্ক্ষিত উপার্জন। বৃষ্টি নামলে তো ক্ষতি হয়, বৃষ্টি নামলে দৌড় পড়ে ভাগে যাওয়া লাগে, হয়তো কাগজ খুঁজতে ঢেকা লাগে। বৃষ্টি নামলে কাস্টমার বেশি আসে না। কি করবো, ব্যবসা তো করতে হইব, মাল গুলাই লাগছে। বৃষ্টির পরে এখন ঠান্ডা হয়েছে, আসলে অনেক ভালো লাগতেছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে সাগরে সক্রিয় মৌসুমী বায়ু, তাই দেশ জুড়ে বৃষ্টি ঝরছে, যা অব্যাহত থাকবে চলতি মাস জুড়েই। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। টানা বৃষ্টি এবং উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, নদীর পানি ঘরে ঢুকে পড়েছে, দেখা দিয়েছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে বলছে, এখনই বাঁধ মেরামত সম্ভব নয়, নিতে হবে টেকসই ব্যবস্থা। ইয়াসিন সুমনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। প্লাবিত হয়েছে অন্তত 6 গ্রাম। এছাড়া পরশুরাম উপজেলার সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। স্থানীয়রা জানান, মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ুইয়া, দক্ষিণ বড়ুইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়েছে। অনেকে রয়েছে পানিবন্দী, আবার অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। নদীর ভাঙনের কারণে বাড়িঘর সব ডুবে গেছে, এখন আমরা কই যাবো, যাওয়ার মতো রাস্তা নাই। গতকাল রাত থেকে পানি উন্নয়ন বোর্ডে 2-1 বার আসছিল, কোনো কাজটা সংস্কার করবে বলছে, কোনো সংস্কার করে নাই, আয় চলে গেছে। এই মুহুরী নদীর বাঁধটা স্থায়ীভাবে যতক্ষণ পর্যন্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামত করা সম্ভব নয়। এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। আর এছাড়া এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে। শুক্রবার সকাল 9টা পর্যন্ত মুহুরী নদীর পানি ছিল বিপদসীমা ছুঁই ছুঁই। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আকিম স্ট্রসার ও তার সহধর্মিণী। শুক্রবার রাত 8:30 রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। দর্শক, এদিকে ময়মনসিংহের ফুলপুরে বাস এবং মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 5 জন। রাত 8:45 দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার
কুরিয়ার ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহন বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহেন্দ্রের 6টি যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত 5 জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এদিকে এর আগে সন্ধ্যা 6টার দিকে তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আরও 3 জন নিহতের খবর পাওয়া গেছে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। বাজারে চালের দাম হঠাৎ করে বেড়েছে। 1 সপ্তাহের ব্যবধানে ধরন বেঁধে প্রতি কেজি চালের দাম 2 থেকে 8 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছেন, বোরো ধানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরু তথা মিনিকেট চালের দাম এখন বাড়তি। সরু চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজারে মোটা এবং মাঝারি চালের দামও বেড়েছে সবজি এবং মুরগির দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 8 টাকা। তবে সবচেয়ে বেশি বেড়েছে মাঝারি ও সরু চালের দাম। বিক্রেতারা বলছেন, বোরো ধানের দর বৃদ্ধির কারণে চালের উৎপাদন খরচ বেড়েছে। আর হঠাৎ করে চালের দর ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন ক্রেতারা। সিন্ডিকেট ছাড়া কিছু না, ডাইরেক্ট সিন্ডিকেট। এখন আমরা যে দামে কিনি ওই দামে বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। কেন বাড়ছে সেটা জিজ্ঞেস করাটা একটা পাপ। সো বাংলাদেশে জিনিসের দাম বাড়বে, সেটা কমবে না। সিন্ডিকেট হোক বা কৃষকদের হোক, সব জায়গায় আমরা কি ভুক্তভোগী। দাম বেড়েছে সব ধরনের সবজিরও। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে পটল, করলা, বেগুন, ঢেঁড়স সহ অন্যান্য সবজির দর বেড়েছে কেজি প্রতি 10 টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা। 80 টাকা কেজি এখন বেগুন খেলাম আমরা। সব জিনিসের দাম বেশি, কিছু কিছু জিনিসের দাম সব বেশি আছে, ভালো জিনিসের দাম তো বেশি থাকে। কেজি থেকে 10 টাকা বাড়ছে সবকিছুরই। গেছে সপ্তাহে পটল ছিল 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা। ঢেঁড়স ছিল 30 টাকা, 40 টাকা হয়েছে। সরবরাহ ঠিকই আছে, বৃষ্টির দাম মাল কমে যাইতেছে, এই জন্য বাড়তে হইতেছে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। 150 টাকা কেজির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 340 টাকা দরে। ব্রয়লার দাম বেড়েছে 10 টাকা, গত সপ্তাহে ছিল 150, আজকে 160 টাকা কেজি। আর সোনালী ছিল আপনার 270 টাকা, আজকে সোনালী 330 টাকা কেজি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। জানাবো খেলার খবর। এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে জাপানের মিয়াতা গাকুতোকে হারিয়ে এই পদক জেতেন তিনি। শুক্রবার রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে 6-4 সেটে জয় পান আলিফ। প্রথম ও দ্বিতীয় সেট জেতেন 28-27 এবং 29-28 ব্যবধানে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরের 2 সেট 28-27 এবং 27-26 পয়েন্টে জিতে সমতা ফেরান গাকুতো। তবে পঞ্চম এবং শেষ সেটে 29-26 পয়েন্টে ম্যাচ জিতে বাজিমাত করেন 19 বছর বয়সী আলিফ। অনুভূতি তো অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি। সামনের লক্ষ্য আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করা। এখানে এর ইয়াতে আর কি আমরা প্র্যাকটিস করতেছি, ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে, আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।